নমস্কার, আমার বাংলায় স্বাগত। আমি পারমিতা রয়েছি আপনাদের সঙ্গে। আর আজকের আমার বাংলা শুরু করব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগের খবর দিয়ে। ভগবানগোলা যাওয়ার পথে আজ ইসলামপুরে চায়ের দোকানে ঢুকে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেখানে গিয়ে একেবারে চায়ের দোকানে বসে সাধারণ মানুষের সঙ্গে তিনি কথাবার্তা বললেন, তাদের অভাব অভিযোগের কথা শুনলেন এবং সকলের সঙ্গে বসে তিনি চাও খেলেন। এর উপরই সর তাদের এখনো ভালো লাগে করেছি। মেয়ের বয়স 15 হয়েছে। জমা দিয়েছি, একবারও দেয়। ভিডিও বলেছে এখন শোনার টাইম নেই। আমার ঘরের জলে ভাসে যায়, গাছ পড়ে কান্দিয়েছি ছাতি মাথায় দিয়ে, তাও যে ছবি করে নিয়ে যে শুধু দিয়েছি ভিডিও। সমস্যা রয়েছে আপনারা জানেন, টাকা তো কেন্দ্র আটকে রেখেছে, খেটে খাওয়া মানুষের টাকা তুমি এভাবে আটকে রাখতে পারেন। আপনার একা ঘর তো না, বাংলা 11,36,000 লোকের ঘরের টাকা আটকে রেখেছে, যেখানে 1,60,000 লোক টাকা করে লোকের পাওয়ার কথা। আমার ঘরটা দেখেন ওখানে স্যার, আপনি আপনার নাম্বারটা আমাকে দিন। নাম্বারটা জনসংযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায় ইসলামপুরে চায়ের দোকানে সেখানে স্থানীয়দের সঙ্গে কথা বললেন, তাদের অভাব অভিযোগের কথা শুনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা দেখলাম সেই ছবি। সোমরাজ আমাদের সঙ্গে রয়েছে। সোমরাজ, আমরা দেখছি মুর্শিদাবাদে জনসংযোগে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং শুধুমাত্র রোড শো করাই নয়, একেবারে সাধারণের ভিড়ে তিনি মিশে যাচ্ছেন, তাদের সঙ্গে গিয়ে কথাবার্তা বলছেন, তাদের অভাব অভিযোগের কথা শুনছেন। যে ছবি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, আরো একটু বিস্তারিত তোমার মাধ্যমে জানতে চাইবো। দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কর্মসূচি শুরুর দিন থেকেই আমরা দেখছি, বিশেষত উত্তরবঙ্গ জুড়ে বিভিন্ন জায়গা, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, বিভিন্ন জায়গায় আমরা দেখছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের সঙ্গে একটা নিবিড় যোগাযোগ তৈরি করার চেষ্টা করছেন। কখনো রোড শো করে করার চেষ্টা করছেন, কখনো গাড়ির ছাদে উঠতে তাকে দেখা গেছে। তৃণমূল কংগ্রেসের কর্মীদের দাবি মেনে তাদের আবদার রাখার চেষ্টা করেছেন। কিন্তু আজকের যেই জনসংযোগটা অবশ্যই একটা অন্যরকম, তার কারণ তিনি সরাসরি চায়ের দোকানে ঢুকে গেলেন। হঠাৎই তিনি চায়ের দোকানে ঢুকে গেলেন। এর আগেও বিভিন্ন কর্মসূচিতে যখন গেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তখন তাকে দেখা গেছে বিভিন্ন গ্রামে ঢুকে যেতে, গ্রামে ঢুকে গিয়ে গ্রামের বাসিন্দাদের কি অভিযোগ আছেন তা তিনি শুনিয়েছিলেন এবং তার যে তিনি সমস্যার সমাধান করবেন সেটাও তিনি গ্রামের বাসিন্দাদের আশ্বাস দিয়ে এসেছিলেন। এরকম বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে। কিন্তু এই যে চায়ের দোকানে বসে জনসংযোগ, অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে গত 12 দিন ধরে যে কর্মসূচি চলছে তার মধ্যে একটা ব্যতিক্রমী, তেমনটাই বলা যায়। পাশাপাশি এই চায়ের দোকানে বসে শুধুমাত্র জনসংযোগ নয়, সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা তারা পাচ্ছেন নাকি, তাদের কাছে আসছেন নাকি, সেই বিষয় সম্পর্কেও জেনে নেওয়া এবং সেখানে গ্রামের বাসিন্দারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে পেয়ে তাদের যা অভাব অভিযোগ, কেউ বলছেন 100 দিনে কাজের টাকা পাচ্ছেন না, কেউ জানাচ্ছেন যে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার টাকা পাচ্ছেন না, আবার কেউ কেউ পঞ্চায়েত সমিতির সদস্যর বিরুদ্ধেও অভিযোগ তুলছেন। আবার এই অভিযোগ তোলার সঙ্গে সঙ্গে সেই পঞ্চায়েত সমিতির সদস্যকেও ডেকে পাঠাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার অভাব অভিযোগের কথাই শুনলেন নাকি কোনো সমাধানের পথও বাতলালেন? আবার দেখো, অবশ্যই সমাধানের পথ বাতলালেন। তার কারণ আমরা দেখলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে যে অভিযোগগুলি আসছে তিনি সেই অভিযোগগুলি শুনছেন এবং নথিবদ্ধ করছেন এবং তারপর সংশ্লিষ্ট মহলকে তিনি জানাবেন, অর্থাৎ জেলা প্রশাসনকে জানাবেন, এমনটাই তিনি গ্রামবাসীদের আশ্বাস দিয়ে আসছেন। শুধু তাই নয়, একজন গ্রামবাসী যখন এক পঞ্চায়েত সমিতির সদস্যের বিরুদ্ধে অভিযোগ জানালেন, তৎক্ষণাৎ কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বাড়ি ঢুকে গেলেন। তার বাড়ি কেন তৈরি হয়নি, তার বাড়ি কেন পাননি, তার বাড়ির বর্তমান অবস্থা কি, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই গ্রামবাসীকে তার অফিসের যোগাযোগের নম্বর দিয়ে এলেন যে প্রয়োজনে তিনি যোগাযোগ রাখবেন। সব মিলিয়ে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এক অন্যরকম জনসংযোগে একেবারে অন্য মেজাজে পাওয়া গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আপাতত তোমাকে ধন্যবাদ সোমরাজ। এদিকে জামিন পেলেন শুভেন্দুর কনভয়ের গাড়ি চালক আনন্দ কুমার পান্ডে। তাকে ব্যক্তিগত 5,000 টাকার বন্ডে জামিন দেওয়া হলো। জামিন দিল তমলুক আদালত। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার কনভয়ের গাড়ির ধাক্কায় বৃহস্পতিবার রাতে মৃত্যু হয়েছিল চণ্ডীপুরের বাসিন্দা ইসরাফিল নামের এক যুবকের। মৃতের বাবার অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার হন শুভেন্দুর কনভয়ের চালক। 46 সিআরপিসির উপরে আমরা লড়াই করলাম, যে ওখানে সেন্ট্রাল গভর্নমেন্টের অন ডিউটি অফিসারকে
কোনোভাবে ডিটেন করতে গেলে সেন্ট্রাল গভর্নমেন্টকে ইনফর্ম করতে হয়, কিন্তু সেখানে সিটিতে কোথাও কোনো অ্যাট্রাক্ট নেই, কোথাও কোনো ইনফরমেশান নেই। সবথেকে বড় কথা, নো ইন্টেনশন। 10ই মার্চ থেকে ইনি ডিউটি করছেন, এনাদের ডিউটি রোটেশন হয়, তাহলে ইন্টেনশনটা কোথা থেকে আসছে? ইন্টারিম বেল দিয়েছেন 5,000 টাকা, 1 সিকিউরিটি, আর নেক্সট অ্যাপিয়ারেন্সের ডেট দিয়েছেন। এদিকে চণ্ডীপুরে শুভেন্দু অধিকারী কনভয় যে ধাক্কার ঘটনায় মৃত্যু, এই তার বিষয়ে কড়া আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিকে পাল্টা কটাক্ষ করতে ছাড়লেন না শুভেন্দু অধিকারীও। পূর্ব মেদিনীপুরে বিরোধী দলনেতার গাড়ি একজনকে মেরে দিয়ে তার উপর দিয়ে চলে গেছে। একটা লোক কতটা নিষ্ঠুর, নির্মম, কতটা নির্লজ্জ, কতটা বিবেকহীন আর ক্ষমতার দম্ভে কতটা অন্ধ হলে এই ঘটনা ঘটাতে পারে। সেই লোকটা রক্তাক্ত অবস্থায় একজন সংখ্যালঘু ভাই, তরতাজা যুবক, 33 বছর বয়স, তাকে গাড়ি দিয়ে পিষে মেরে চলে গেছে। বিরোধী দল নেতার বাড়ির সামনে হাট মেরে যাওয়া যায়। দুর্ঘটনা ঘটেছে, দেহ নিয়ে চলে গেছে ওখানে। আমি তো গোটা পশ্চিমবঙ্গের লোককে আবেদন করব, যেখানেই অ্যাক্সিডেন্ট হবে, যেখানেই খুন হবে, আমাকে খবর দেবেন। আমি ওই দেহটা নিয়ে এই কালীঘাটের গলিতে ঢুকবো। এই শান্তনু বেটার কত ক্ষমতা আছে আমি দেখবো। এদিকে ময়নায় বিজেপি নেতা খুনে মিলন ভৌমিকের পর আরও দুজন গ্রেফতার হলেন। ময়নার বাগচা গ্রাম থেকে গ্রেফতার নন্দন মণ্ডল এবং সুজয় মণ্ডল। ধৃত দুজনই তৃণমূলের সক্রিয় কর্মী এমনটাই দাবি। বিজেপি নেতা খুনে এই নিয়ে মোট গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো 3। গ্রেফতার মিলন ভৌমিক, নন্দন মণ্ডল এবং মিলন ভৌমিক। এদিকে ময়নার গোড়ামহল এলাকায় আবারও নতুন করে উত্তেজনা ছড়ালো। ময়নায় বিজেপি নেতা খুনে তৃণমূল কর্মীদের বাড়ি ভাঙচুর করা হয়েছে। ধৃত মিলন ভৌমিক সহ তৃণমূল কর্মীদের বাড়ি ভাঙচুর করা হয়েছে। ময়নায় বিজেপি নেতা খুনে 34 জনের নামে ইতিমধ্যেই এফআইআর করা হয়েছে। 3 জন অভিযুক্ত তারা গ্রেফতার হয়েছেন, কিন্তু গ্রেফতার হলেও বেশিরভাগ, যে 34 জনের নাম এফআইআরে রয়েছে, বেশিরভাগই পলাতক এবং পলাতক অভিযুক্তদের অনেকের বাড়িতেও হামলা হয়েছে। বাড়ি ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। এদিকে শেষ পর্যন্ত মেয়ের সঙ্গে দেখা হলো অনুব্রত মণ্ডলের। তিহার জেলেই অনুব্রত তিনি সুকন্যার সঙ্গে দেখা করলেন। মেয়ের সঙ্গে দেখা করতে চেয়ে আবেদন করেছিলেন অনুব্রত মণ্ডল এবং শেষ পর্যন্ত মেয়ের সঙ্গে তার দেখাও হলো। রাজীব রয়েছে আমাদের নয়াদিল্লির প্রতিনিধি, রাজীবের থেকে জানার চেষ্টা করব। রাজীব, যবে থেকে অনুব্রত মণ্ডলের কন্যা তিনি তিহারে রয়েছেন, তবে থেকেই অনুব্রত মণ্ডলকে দেখা গেছে তিনি বারংবার বলেছেন তিনি মেয়ের সঙ্গে দেখা করতে চান, শেষ পর্যন্ত দেখা করলেন। কি কথাবার্তা হলো তাদের মধ্যে? দেখো, অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হয়েছিলেন 7ই মার্চ এবং সম্প্রতি গ্রেপ্তার করা হয় তার কন্যা সুকন্যা মণ্ডলকে, এবং দুজনেরই গন্তব্য তিহার জেল। দুজনেই তিহার জেলে রয়েছেন। আমরা দেখেছি একাধিকবার যখন অনুব্রত মণ্ডলকে আদালতে পেশ করা হয়, তিনি তার মেয়ের গ্রেপ্তারি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। এমনকি একথাও বলেছেন যে গ্রেপ্তার করে কোনো বাহাদুরি করেনি ইডি। এবং শেষ দিন আমরা দেখলাম, যেদিন তাকে আদালতে পেশ করা হয়, সেদিন তাকে গ্রেপ্তার করার যারা করেছেন, অর্থাৎ যে আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করেছেন, তাদের হাত তিনি জড়িয়ে ধরেছেন এবং বলেছেন যে আপনাদের বিবেক নেই, আপনারা বিবেকহীন কাজ করলেন। এরকম একটা আমরা পরিস্থিতি দেখেছি। আর তারপরেই আবেদন করা হয়েছিল, তিনি তার মেয়ের সঙ্গে দেখা করতে চান। আবেদন জেল কর্তৃপক্ষের কাছে করতে হয় নিয়ম অনুযায়ী, এবং তারপর আগে থেকেই নির্দিষ্ট ছিল যে আজকে দেখা হবে। আজকে বিকেলে মেয়ের সঙ্গে বাবার দেখার বন্দোবস্ত করে জেল কর্তৃপক্ষ। 7 নম্বর সেলে রয়েছেন অনুব্রত এবং 6 নম্বর সেলে রয়েছেন সুকন্যা। দুজনেই আজকে দেখা করেন এবং দুজনের মধ্যে দেখা হওয়ার পর এক স্বাভাবিকভাবে আবেগঘন মুহূর্ত ছিল। একে অপরকে জড়িয়ে ধরেন, কান্নায় ভেঙে পড়েন, যেটা জেল সূত্রে আমরা জানতে পারছি। এর পাশাপাশি আরেকটি খবর রয়েছে পারমিতা, তা হলো যে সুকন্যা মণ্ডলের জামিনের আবেদন করা হয়েছে তার আইনজীবীর তরফ থেকে। তার আইনজীবী অমিত কুমার জানাচ্ছেন যে সুকন্যা মণ্ডলের বিরুদ্ধে, তার বাবার বিরুদ্ধে যেহেতু এই মামলায় চার্জশিট ইডি পেশ করেছে এবং যেহেতু সুকন্যার শারীরিক অসুস্থতা রয়েছে, সেই কারণে তাকে জামিন দেওয়া হয়। একেবারেই অনেক ধন্যবাদ রাজীব। এবং খুব স্বাভাবিকভাবে বহুদিন ধরে অনুব্রত মণ্ডল তিনি জবে থেকে শুনেছেন যে সুকন্যা মণ্ডল তিনিও তিহারে এসেছেন, তার মেয়ে তিহারে জেলেই রয়েছেন,
দেখা করার জন্য বারংবার তিনি আবেদন করছিলেন এবং আজ শেষ পর্যন্ত সেই মুহূর্ত যেখানে বাবা এবং মেয়ের মধ্যে দেখা হলো, একেবারে মেয়ের গ্রেফতারে তিনি আবেগঘন হয়ে পড়েছিলেন, মেয়েটাকেও গ্রেফতার করলেন। আবেগঘন অনুব্রত মণ্ডল, বিবেক বলে কি কিছুই নেই, এমন কথাও তিনি বলেছিলেন। মেয়েকেও শেষ পর্যন্ত গ্রেফতার করলেন, বিবেক বলে কি কিছুই নেই, আবেগঘন অনুব্রত মণ্ডলের বক্তব্য। এবং শেষ পর্যন্ত আজ মেয়ের সঙ্গে তার দেখা হলো, কথা হলো এবং অত্যন্ত আবেগঘন পরিস্থিতিরই সৃষ্টি হয়েছিল, কারণ দেখা হওয়ার সঙ্গে সঙ্গেই দুজনে দুজনকে জড়িয়ে ধরেন এবং তাদের মধ্যে কথাবার্তাও হয়। এদিকে ফের বাঁশপেটার নিদান দিলীপ ঘোষের, বুথে ফালতু লোক ঢুকলে ট্রিটমেন্ট। কর্মীদের উদ্দেশ্যে ঠিক এইভাবেই নিদান বিজেপি নেতার। কাঁচা বাঁশ মজুত রাখতে কর্মীদের তিনি পরামর্শ দিচ্ছেন। দিলীপের বাঁশে যেন গাঁট থাকে, লাগলে যেন ভেতরে লাগে। কর্মীদের এমনটাই নিদান বিজেপির সর্বভারতীয় সহ সভাপতির। কি বললেন দিলীপ ঘোষ শোনাবো আপনাদের। বুথে যদি কেউ ফালতু লোক ঢুকে ভোট লুট করার চেষ্টা করে, তাকে ভালো করে ট্রিটমেন্ট করবেন যেন হসপিটাল হয়ে বাড়ি যায়। গাঁট গাঁট থাকবে, ভিতরে লাগে যেন। বুথে যদি কেউ ফালতু লোক ঢুকে ভোট লুট করার চেষ্টা করে, তাকে ভালো করে ট্রিটমেন্ট করবেন যেন হসপিটাল হয়ে বাড়ি যায়। গাঁট গাঁট থাকবে, ভিতরে লাগে যেন। আর নিদান প্রিয়ব্রত রয়েছে আমাদের সঙ্গে, আমরা একটু প্রিয়ব্রত থেকে জানবো। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তিনি বলছেন যে বাঁশ পেটা করুন, বাঁশে যেন গাঁট থাকে, লাগলে যেন ভেতরে লাগে। প্রিয়ব্রত, একেবারে পারমিতা, তুমি যেমনটা বলছিলে যে বাস পেটা করা নিদান, এবং এই যে ভোটের লুটেরা যদি অবাঞ্ছিত লোকজন ভোটের দিন আসে এবং যদি তারা যখন ঝামেলা পাকাতে চায়, সেক্ষেত্রে কিন্তু কর্মীদেরকে যে নিদান দিয়েছেন দিলীপ ঘোষ, সেটা হলো যে বাস রাখুন এবং বাসে যেন গাঁট থাকে, যেন ভেতরে লাগে। এই যে ট্রিটমেন্ট, যারা হসপিটাল নিয়ে যাওয়ার আগে যেন ট্রিটমেন্টটা পায়, সেই ট্রিটমেন্টের ইঙ্গিত দিচ্ছেন। এবং সেই ট্রিটমেন্টটা কি ট্রিটমেন্ট, সেই জন্যই কি বলা যায় যে বাঁকুড়ার এই যে নিকুঞ্জপুরের সভা, যেখানে বিষ্ণুপুর সাংগঠনিক জেলার প্রতিবাদ সভা বলা হয়েছে, সেই সবাই কিন্তু কর্মীদের উদ্দেশ্যে উস্কানিমূলক মন্তব্য। এই মন্তব্য কিন্তু আগামী দিনে ভারী হবে, এমনটা কিন্তু অভিমত তৃণমূল কংগ্রেসের। যে এই নিদানের পর কিন্তু যদি বিজেপি কর্মীরা তারা কিন্তু অতি উৎসাহ হয়ে যদি কোন রকম ঘটনা ঘটায়, সেক্ষেত্রে কিন্তু পরে কিন্তু দায়ী থাকবে এই প্রিয়ব্রত, আপাতত তোমাকে ধন্যবাদ, তার কারণ জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। জয়প্রকাশ বাবু, বাঁশ পেটা করার নিদান দিচ্ছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি এবং তিনি কাঁচা বাঁশ মজুত রাখতেও কর্মীদের পরামর্শ দিচ্ছেন। দেখুন, একটা অসামাজিক হিংসাত্রয়ী একটা দলের একজন হিংসা উদ্রেককারী এক নেতা দিলীপ ঘোষ সব সময় বলেন একে মারো ওকে মারো, আর মুখের যে অশ্রাব্য কথাবার্তা, সেটা কি পশ্চিমবঙ্গের রাজনীতিতে মানায়? পশ্চিমবঙ্গের কৃষ্টি সংস্কৃতি তার সঙ্গে খাপ খায়? দিলীপ বাবু এমন একটা দল করছেন, সেই দল করতে গিয়ে আজ সকালে বলেছেন যে মোদিকে যে কাঠি করবে। ভেবে দেখুন, নিজের নেতাকে বলছেন মোদিকে যে কাঠি করবে তাদের বিরুদ্ধে সিবিআই হবে। তার মুখের এই ভাষা, আর তার সঙ্গে আছে তার মারমুখী অ্যাটিটিউড। তো এই মনোভাবকেই তো আমরা নিন্দা করছি। এটা কখনো গণতন্ত্রে হয় না। গণতন্ত্রের নেতা হয়ে, রাজনৈতিক নেতা হয়ে বাঁশপেটা করব, এটা তো হচ্ছে গুন্ডাগিরি। এবং এই গুন্ডাগিরি করেই বিজেপি থাকতে চাইছে। আমি শুধু একটা কথা বলেছি, পশ্চিমবঙ্গের জনগণ এই গুন্ডাগার্দি, এই মারামারি, এই অশান্তি, এটাকে কোনোদিন মেনে নেবে না। তাই জন্য বিজেপি বিদায় নেয়। ধন্যবাদ জয়প্রকাশ বাবু। এলিগেন্ট স্টিল, ইন্ডিয়াস নাম্বার 1 QST বার, ভরসা দেখা যায় না, টিকে যায়। আর এই মুহূর্তে ঝাড়গ্রামের ছবি আপনাদের দেখাবো। হাতির তাণ্ডবে একেবারে নাজেহাল অবস্থা ঝাড়গ্রামবাসী। প্রায়শই এখানে হাতির তাণ্ডব দেখা যায় এবং ফসলের ক্ষতি হয়। হাতির তাণ্ডবে ক্ষতিপূরণ, হাতি তাড়ানো সহ একাধিক দাবি রয়েছে স্থানীয় বাসিন্দাদের। রাজু রয়েছে আমাদের সঙ্গে, রাজুর থেকে জানবো। রাজু, এই যে প্রায়শই এই অঞ্চলের যারা বাসিন্দা তারা এইভাবে ক্ষতির মুখে পড়েন এবং খুব স্বাভাবিকভাবেই তাদের বিভিন্ন রকম দাবি দেওয়া রয়েছে, এবং যে ছবি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেটা একেবারে ভয়ঙ্কর ছবি। কারণ প্রতিনিয়ত এই এলাকায় হাতি ঢুকছে, হাতি ঢুকে যেভাবে ফসলের ক্ষতি করছে, ঘর বাড়ি ভাঙছে, মানুষের প্রাণনাশ হচ্ছে। গত এক মাসে যদি দেখা হয়, প্রায় 20 থেকে 25 জন মানুষের প্রাণনাশ হয়েছে এই হাতির আক্রমণে।
আর বিঘের পর বিঘের ফসল নষ্ট হয়েছে। বন দপ্তরকে জানানো হয়েছে, কিন্তু বন দপ্তরের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। যেখানে ঝাড়গ্রামের বিধায়িকা তথা বন প্রতিমন্ত্রী রয়েছে, সেই জায়গায় বন দপ্তরের উপর প্রশ্ন তুলছেন স্থানীয় মানুষজন। বারংবার হাতির দ্বারা যেভাবে তাদের ক্ষতি হচ্ছে এবং হাতি যেভাবে ফসল ক্ষতি করছে, মানুষের প্রাণনাশ করছে, তা নিয়েও বন দপ্তরের তরফ থেকে কোনো রকমের কোনো সদুত্তর পাচ্ছেন না তারা। বিভিন্ন সময় রাস্তায় দাঁড়িয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছেন, রাস্তা অবরোধ করছেন, তারপরেও সুরাহা মিলছে না। অধিকাংশ গ্রামের মানুষের অভিযোগ, বারবার আমরা বন দপ্তরকে জানাচ্ছি, কিন্তু কোনো সদুত্তর পাচ্ছে না তারা। ধন্যবাদ রাজু। এদিকে খাবারের খোঁজে গ্রামে ঢুকে তাণ্ডব নয়, নিজেদের মধ্যে লড়াইয়ের মতো দুই হাতির ছবি এই মুহূর্তে দেখাবো আপনাদের। দুই হাতি, তারা লড়াইয়ের মতো। এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন আইএফএস অফিসার সুশান্ত নন্দ। ক্যাপশনে তিনি লিখেছেন, এই ঘটনা মেরুদণ্ডে কাঁপুনি ধরাতে পারে। আর এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সেটি সোশ্যাল মিডিয়ার ছবি, যেখানে দুটি হাতি নিজেদের মধ্যে একেবারে লড়াইয়ের মতো। আর এই ছবি যিনি পোস্ট করেছেন তিনি আইএফএস অফিসার সুশান্ত নন্দ। তিনি ক্যাপশনে লিখেছেন যে এই ঘটনা আপনার মেরুদণ্ডে কাঁপুনি ধরাতে পারে। সামনে পঞ্চায়েত ভোট, আর তার আগে জঙ্গলমহল থেকে তৃণমূলকে খেদানোর ডাক দিলীপ ঘোষের। পাল্টা সরব তৃণমূল, আর এই নিয়েই তর্জাতঙ্গে। জঙ্গলমহলের লোক জানে সিংওয়ালা, দাঁতওয়ালা, নখওয়ালাদের সঙ্গে লড়েছে। এরা কোথাকার কে? এরা তো চোর ডাকাত। তাই এবারে শিয়াল খেদা, হাতি খেদা নয়, টিএমসি খেদা অভিযান শুরু করতে হবে। জঙ্গলমহলে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উন্নয়নের আলো জ্বলেছে। সুতরাং জঙ্গলমহলের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথেই আছে। জঙ্গলমহলে দলিত ও আদিবাসী ভোটাররা বড় ফ্যাক্টর। 19-এর লোকসভা ভোটে এই প্রান্তিক মানুষের একটা বড় অংশের সমর্থন পায় বিজেপি। অভিযোগ, 18-র পঞ্চায়েত নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে না পারা, সরকারি পরিষেবা ঠিকমতো না পাওয়ার জেরে অনেকের মনে ক্ষোভ তৈরি হয়। তারই প্রতিফলন দেখা যায় 19-এর লোকসভা ভোটে। জঙ্গলমহলের বেশিরভাগ আসনেই ভোটে পদ্ম। এই ফল থেকে শিক্ষা নিয়ে জঙ্গলমহলের রাজনৈতিক জমি পুনরুদ্ধারে কোমর বেঁধে নামে তৃণমূল। সাফল্যও মেলে। 21-এর বিধানসভা ভোটে জঙ্গলমহলে আবার ঘাসফুলের চাষ, পদ্ম একেবারে সাফ। 19-এর লোকসভা ভোটে জঙ্গলমহলের 14টি আসনে মাত্র 3টি আসনে গিয়েছিল তৃণমূল। বিজেপি এগিয়েছিল বাকি 11টি আসনে। 21-এ সেই জঙ্গলমহলেই তৃণমূল 3 থেকে বেড়ে 13, বিজেপি 11 থেকে কমে 1। জঙ্গলমহলের মধ্যে 4 জেলা, তার মধ্যে 3 জেলাতে খাতাই খুলতে পারেনি বিজেপি। শুধুমাত্র পুরুলিয়ার জয়পুর কেন্দ্রে জয় পায় তারা। এই অবস্থায় সামনে আবার পঞ্চায়েত ভোট। বাঁকুড়ায় দাঁড়িয়ে দিলীপের দাওয়াই। জঙ্গলমহলের লোক জানে সিংওয়ালা, দাঁতওয়ালা, নখওয়ালাদের সঙ্গে লড়েছে। এরা কোথাকার কে? এরা তো চোর ডাকাত। তাই এবারে শিয়াল খেদা, হাতি খেদা নয়, টিএমসি খেদা অভিযান শুরু করতে হবে। এসব কথাবার্তা যত বলবেন তত বেশি মানুষ থেকে তারা দূরে সরে যাবেন। 2024-এর পর এসব কথাবার্তা কোথায় থাকে দেখব। 21-এর জঙ্গলমহলে গেরুয়া ফিকে, ফের ঘাসফুলের সবুজ। সামনে পঞ্চায়েত ভোট। তার আগে জঙ্গলমহল থেকে তৃণমূল খেদানোর ডাক দিলীপের, জানিয়ে এভাবেই তর্জা তুঙ্গে। নিউজ 18 বাংলা। আর এই মুহূর্তে আপনাদের হিঙ্গলগঞ্জের ছবি দেখাবো। হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত, যেখানে 2 কোটি টাকা দুর্নীতির অভিযোগ রয়েছে। নিশানায় তৃণমূলের প্রধান এবং উপপ্রধান। আর অভিযোগ খতিয়ে দেখতে গ্রামে, মহকুমা এবং বিডিও দফতরের অফিসাররা যান। অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান। হিঙ্গলগঞ্জ বিধানসভার যোগেশগঞ্জ গ্রাম পঞ্চায়েত। এখানেই সরকারি প্রকল্পের 2 কোটি টাকা দুর্নীতির অভিযোগ। অভিযোগের আঙুল পঞ্চায়েতের তৃণমূল প্রধান নগেন্দ্রনাথ বৈদ্য ও উপপ্রধানের দিকে। অভিযোগ করেন বিজেপির এক পঞ্চায়েত সদস্য সহ আরো 13 জন গ্রামবাসী। তাদের দাবি, অনেক ক্ষেত্রেই কাগজে কলমে কাজ হলেও বাস্তবে হয়নি। কাজ না করেই বোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে। পুকুর খনন থেকে রাস্তা তৈরি, সব ক্ষেত্রেই একইভাবে হাতানো হয়েছে সরকারি প্রকল্পের টাকা। আবাস যোজনার আইডি চেঞ্জ করে টাকা তুলে নেওয়ার অভিযোগ। সব মিলিয়ে প্রায় 2 কোটি টাকা দুর্নীতির অভিযোগ। বিডিও, মহকুমা শাসক, জেলা শাসকের দপ্তরে লিখিত অভিযোগ জানানো হয়।
যোগেশগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে আমরা 2 কোটি টাকার অভিযোগ করেছি। অভিযোগটা বিশেষ করে যোগেশগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান, তার বৌমা হচ্ছে সর্বরী বৈদ্য গ্রাম পঞ্চায়েত সদস্য, ছেলে দেবব্রত বৈদ্য হচ্ছে কন্ট্রাক্টর। ওদের বেশিরভাগই কাজ দেবব্রত বৈদ্য কন্ট্রাক্টর ছেলের দ্বারা করিয়েছে, অর্থাৎ কাজ করে, অধিকাংশ জায়গায় কাজ করিনি। বললা যখন এইমাত্র যে ইনকোয়ারি হলো ডেপুটি ম্যাজিস্ট্রেটের সামনে, ইনকোয়ারি সেখানে 1 পিস বললা দেখাতে পারেনি। অভিযোগ খতিয়ে দেখতে গ্রামে যান মহকুমা ও বিডিও দপ্তরের আধিকারিকরা। এলাকাবাসীর সঙ্গে কথাও বলেন তারা। সব জায়গায় কাজ, প্রত্যেকটা জায়গায় কাজ রয়ে গেছে। সে বল্লা পাইলিং বলুন, পুকুর খনন বলুন, ম্যানগ্রোভ বলুন, প্রত্যেকটাকে, এবং বল্লা পাইলিং বলুন, প্রত্যেকটা কাজ যেখানে যেখানে হওয়ার কথা ছিল ঠিক সেখানে সেখানে সেই কাজগুলো যথার্থ রয়েছে। নিউজ 18 বাংলা।